কৃষ্ণপক্ষের অন্তিম প্রহর। লেখনীতে মেহরিমা আফরিন। পর্ব ৮। আজ ছুটির দিন। রোজ সকালে যেই নিয়ম মাফিক প্যারেডটা হতো সেটা আজ আর হয়নি। দেখা গেল মিলিটারি ক্যাম্পের মানুষরাও আজ দিন পার করছিল চরম আলসেমিতে। এহতেশাম অবশ্য সকাল সকালই উঠেছে। সে বেশি বেলা করে ঘুমুতে পারে না। রাতে যতই দেরিতে ঘুমানো হোক না কেন সকাল ৭টায় পাহাড়ের উপর এক চক্কর খাওয়া যেন তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এহতেশাম আজ সকালের নাস্তা নিজেই তৈরি করল। যেই লোকটা সবসময় রান্না করে তাকে এখনো দেখা যাচ্ছে না কোথাও। তাঁবুর সামনে এসেই সে দুই দিকে তাকালো। তার ধারণা আর কাউকে না পেলেও আশিককে ঠিকই পাওয়া যাবে। আশিক ছুটির দিনে সারাক্ষণ কানের সাথে ফোন চেপে রাখে। কেয়ার সাথে তখন তার কথোপকথন দীর্ঘ হয়। এহতেশাম তখন তাকে ডাকে না। দূর থেকে শুধু তার মুখের হাসি পর্যবেক্ষণ করে। একমাত্র কেয়ার সাথে কথা বলতে গেলেই সে অমন করে হাসে। আশিককে পাওয়া গেল পাহাড়ের এক মাথায়। পকেটে হাত গুজে এলোমেলো পায়চারি করছিল। এহতেশাম তার কাছে এগিয়ে এলো। গভীর স্বরে বলল, কি করছো আশিক? আশিক চমকের পিলে তার দিকে তাকালো। স্যার যে কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে সেটা আশিক টের পায়নি। মুখোমুখি হতেই সে অপ্রস্তুত হয়ে বলল, এমনি স্যার, হাঁটাহাঁটি করছিলাম। বলেই সে মাথা নামালো। তারপর আন্তঃস্বরে বলল, কে আর আজ শরীর ভালো নেই, তাই ঘুমুচ্ছে। এহতেশাম উত্তরে শুধু মাথা নাড়ে। আশিক ফোনটা পকেটে রেখে মাথা তুলে বলল, স্যার আজ পাহাড়ে পাহাড়ে ঘুরতে ইচ্ছে হচ্ছে। চলুন আপনার জিপে করে এক পাক দিয়ে আসি। এহতেশাম তির্যক চাহনিতে তার দিকে তাকায়। দুই চোখ সরু করে জানতে চায়, সত্যিই যেতে চাইছো? জি স্যার, একটু দূরেই চাকমাদের একটা গ্রাম আছে, সেখানে যাব। গিয়ে? আশিক লাজুক হাসল। তারা খুব সুন্দর সুন্দর এক্সেসরি সব আনায়। আমি একটু দেখতে চাই সেগুলো। এহতেশাম বুঝে ফেলার মতো করে মাথা নাড়ল। তারপর তাঁবুর দিকে হেঁটে যেতে যেতে বলল, দাঁড়াও একটু, তৈমুরকে সবটা বুঝিয়ে আসি। সে ডেকে না তুললে এরা 10টা পর্যন্ত ঘুমুবে। আশিক হাসি হাসি মুখ করে তার কথা শোনে। স্যারকে আজকাল তার রাখালদের মতোই লাগে। পার্থক্য হলো রাখালের গরুদের 4 পা, আর স্যারের গরুদের 2 পা। উপরন্তু স্যারের গরুরা শিক্ষিত, এছাড়া বাকি সব সেম। স্যার রোজ সকালে তাদের তাঁবু থেকে বের করে প্রশিক্ষণ দেন। কথা না শুনলে পানিশমেন্ট। কিন্তু স্যার বাদে তাদের অন্য কেউ কটু কথা বললে স্যারের চোখ মুখের রং পাল্টে যায়। স্যারের যুক্তিতে তিনি যেহেতু তাদের গাইড, তাই তিনি বাদে কেউ তাদের শাসন করতে পারবেন না। তিনি বকবেন, মারবেন, দিন শেষে তিনিই তাদের স্নেহ করবেন। কিন্তু অন্য পক্ষ এসে তাদের ভুল ধরলেই স্যারের চোয়াল শক্ত হয়ে যায়। অধীনস্থ ক্যাডেটদের প্রতি একজন সেনা সদস্যের এমন স্বচ্ছ আর নির্মল ভালোবাসা মাঝে মধ্যেই আশিককে মুগ্ধ করে। মনে হয় কোনো এক ছুতো খুঁজে স্যারের 8 নম্বর গরু হতে পারলে মন্দ হতো না। তখন স্যারও রোজ ঠেলতে ঠেলতে তাকে দিয়ে ফায়ারিং করাতো। উল্টাপাল্টা ফায়ারিং করলে একটা রামধমক দিয়ে কাঁধের উপর আরও কিছু পানিশমেন্টের বোঝা চাপিয়ে দিত। সেদিন তারা এহতেশামের কালো রঙের জিপে করে তেজি অশ্বের মতো ছুটে গেল আঁকাবাঁকা দুর্গম পাহাড়ের কোল ঘেঁষে। পাহাড়ি রাস্তায় ড্রাইভিং বেশ বিপজ্জনক। কিন্তু স্যারের বহু বছরের প্রশিক্ষণের সুবাদে সেই দুর্গম পথ আশিক পাড়ি দিল হাসতে হাসতে। পুরো পথে গাড়িটা কোথাও হোঁচট খেল না, অতিরিক্ত ঘাকুনিতে আশিকের নাড়ি ভুঁড়ি জট পাকালো না, এমনকি বাঁক নেওয়ার সময় প্রচণ্ড ভয়ে আশিকের শ্বাস আটকে এলো না। প্রায় 2 ঘন্টা যাবৎ তারা পাহাড়ের আনাচে কানাচে জিপ দিয়ে ঘুরল। তাদের পরনে ক্যাজুয়াল ড্রেস। আশিক পরেছে নীল শার্ট আর এহতেশাম সাদা। ক্যাম্প থেকে বের হলে তারা সচরাচর ইউনিফর্ম পরে না। তাদের ক্যাম্পের ব্যাপারেও আশেপাশের লোকজন অবহিত না। লোকালয়ের শেষে একটা বিস্তীর্ণ উপত্যকা। সেই উপত্যকার একেবারে শেষ মাথায় একটা উঁচু পাহাড়। সেই পাহাড়ের একটা অংশ জুড়ে মিলিটারি ক্যাম্পের অবস্থান। আশেপাশের অনেক মানুষ জানেই না যে উপত্যকার শেষেও আরও কিছু আছে। পাহাড়ে তেমন কোনো গ্রাম পাওয়া যায়নি। তবে সমতলে নেমে আসার পর বেশ কিছু চাকমা পল্লী চোখে পড়ল। এহতেশাম স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, কোনটাতে যেতে চাও আশিক? এসবে আমার কোনো ধারণা নেই। আমারও নেই স্যার, যেটা ভালো লাগবে সেখানেই জিপ থামিয়ে নিব। এহতেশাম মৃদু স্বরে হাসল। বলল, ঠিক আছে। অবশেষে একটা পল্লী আশিকের পছন্দ হলো। সে চঞ্চল হয়ে বলল, স্যার এখানের দোকানগুলো সুন্দর লাগছে, গাড়ি থামাবো? না স্যার, আরেকটু সামনে গিয়ে থামাবেন। কেয়ার পছন্দ কি? সে কেমন জিনিস পছন্দ করে? বিয়ের দিন সে কুন্দনের গয়না পরেছিল। সেটা তো এখানে পাওয়া যাবে না। এখানে আছে বাঁশ আর বেতের জিনিস, সাথে পাথর বসানো গয়না। আশিক নেড়ে চেড়ে সবগুলো গয়না দেখল। একটা ব্যাগ তার খুব পছন্দ হয়েছে। সে পেছনে ফিরে একবার জিপের দিকে তাকায়। স্যার জিপ থেকে নামেনি। আশিকের জন্য তিনি মূলত এখানে গাড়ি থামিয়েছেন। আশিকের সংকোচ হচ্ছিল। সে চেষ্টা করছিল তাড়াতাড়ি সব কিনে তারপর জিপে উঠতে। অথচ এক দোকানেই সে মন মতো সব পেল না। সে একটু সামনে যেতেই এহতেশাম এক লাফে জিপ থেকে নামল। একটা হাতের ব্রেসলেট খুব দূর থেকে তার চোখে লাগছিল।
আশিক দাঁড়ানো ছিল বিধায় সে জিপ থেকে নেমে সেখানে যেতে পারছিল না। আর যাই হোক, আশিকের সামনে নিশ্চয়ই সে মেয়েলি জিনিসে হাত দিবে না। আশিক জানে সে অবিবাহিত। অধীনস্থ ফৌজিদের সামনে তার একটা আলাদা ভাবগাম্ভীর্য আছে। সে নেমে গিয়ে ব্রেসলেটটা হাতে নিল। একবার নেড়েচেড়ে মন দিয়ে দেখল। দেখতে গিয়েই আরেকটা কানের দুল তার চোখে পড়ল। খুবই ছোট একটা দুল। এহতেশামের তবুও মনঃপূত হল। মনে হলো যাকে উপহার দিবে তার কানে এটা মানাবে। এহতেশাম খানিকটা ব্যস্ত সুরে বলল, দাম কত দুটোর? 205 টাকা। এহতেশাম মানিব্যাগ থেকে টাকা বের করে দাম মিটিয়ে গাড়িতে উঠে বসল। বসেই কাগজের বাক্সটা পেছনের সিটে এক কোনায় রাখল। আশিক আজ আর আসবে বলে মনে হচ্ছে না। এহতেশাম স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে তার অপেক্ষা করে। আশিককে দেখলে তার মাঝে মাঝে বিয়ে করতে মন চায়। তখন সেও ঘন ঘন ফোন দিবে। দিয়ে কোনো কথা বলবে না, যতক্ষণ না অন্য পাশ থেকে ওই নির্দিষ্ট মানুষটা বলবে, কে আপনি? মুস্তাফা। ঠিক তখনই সে মুখ খুলবে। এর আগে না। ডিলিরিয়াম, প্রচণ্ড জ্বরে হাত পা অবশ হয়ে চেতনা হারানো। অরুণিমার সাথে সেটাই হলো। 2 দিন যাবৎ জ্বরকে অবহেলা করাই তৃতীয় দিনে এসে সেটা প্রকট আকার ধারণ করল। অরুর শব্দ জড়িয়ে যাচ্ছিল। বারবার শরীরে কাঁপুনি উঠে যাচ্ছিল। সেই খিঁচুনি এক পর্যায়ে বাড়তে বাড়তে এমন অবস্থায় গেল সে অরুণিমা জ্ঞান হারিয়ে অবচেতন হয়ে পড়ে থাকল। অভি তার নাড়ি স্পন্দন মাপতে গিয়েই উন্মনা হল। অস্থিরতায় বারবার সে তার গাল কপাল স্পর্শ করল। তার শরীর ক্রমশই জমে বরফ হয়ে যাচ্ছিল। সেই হিম শীতল শরীরটা অভির বার কয়েক ঝাঁকুনিতেও কোনো প্রতিক্রিয়া দেখাল না। অভির কাছে সেটা অবিশ্বাস্যই মনে হল। মনেই হচ্ছিল না যে সামনে থাকা মেয়েটা অরুণিমা। অরুণিমার স্বভাব ছিল এক দৌড়ে তার কাছে আসা, সারাক্ষণ তার গা ঘেঁষে থাকা। মাঝে মাঝে খুব শখ করে তার কাঁধে মাথা রাখা। কোনো কিছু চাইতে হলে অভির কাঁধে নাক আর মুখ ঘষে মিষ্টি করে সেটার বায়না ধরা। আর সবশেষে 2 হাত ছড়িয়ে তাকে জাপটে জড়িয়ে ধরা। এই প্রত্যেকটা কাজ সে অভির মহাবিরক্তি মুখের মহাবিরক্ত চাহনিকে উপেক্ষা করেও করত। অথচ সেদিন অভি কত আদর দিয়ে তাকে ডাকল, সে তবুও চোখ খুলেনি। তার এই স্বরূপ অভির কাছে একেবারেই অচেনা ঠেকালো। ওই রোগা পাতলা শরীরটা চাদরে মুড়িয়েই সে একটানে তাকে পাজাকোলা করে কোলে তুলে নিয়েছিল। নিরুপমা ঘরে এসেই আঁতকে উঠে বলল, কি হয়েছে? অরুর কি হয়েছে? অভির কণ্ঠ নিষ্প্রাণ। আস্তে করে বলল, কিছু না। জ্বরে সেন্সলেস হয়েছে। হাসপাতালে নিতে হবে। সেন্সলেস বলতে গিয়েই নিরুপমার চিত্ত বেকুল হয়। তারপর সেই রাতেই অরুণিমাকে সদর হাসপাতালে ভর্তি করানো হলো আনুমানিক 3টার দিকে। অভির গায়ে থাকা শার্ট জবজবে ভেজা থেকে আবার শুকনো হয়ে উঠল তার গায়ে থাকা অবস্থাতেই। ভোরের দিকে অভির ক্লান্তি ধরেছিল। তখন সে চুপ করে গিয়ে একটা বেঞ্চে বসেছিল। তার মাথা ধরেছিল খুব। অথচ বাড়ি গিয়ে ঔষধ খেয়ে একটু শুয়ে থাকতে মন সায় দিচ্ছিল না। নিরুপমা জড়সড় হয়ে করিডোরের এক প্রান্তে দাঁড়িয়েছিল। তার চোখ ভেজা। নিহাদ তার কাঁধে মাথা ফেলে শান্তিতে ঘুমুচ্ছে। তার মুখ অল্প খোলা। নিরুপমা 2 হাতে তাকে বুকের সাথে চেপে ধরেছে। অভি মাথা তুলে বলল, নিরুপমা বসো। নিরুপমা এক কথাতেই বসল। কিছুক্ষণ উসখুস করে শেষে জানতে চাইল, কি বলল ডাক্তার? জ্বর সেরে যাবে। চিন্তার কিছু নাই। চিন্তার কিছু নাই। কিন্তু অভি ক্রমাগত নিজের 2 হাতের তালু ঘষে যাচ্ছিল। সে খুব গাছাড়া প্রকৃতির মানুষ। কিন্তু নিরুপমার একটা ফোন কলেই সে কেমন করে এখানে ছুটে এলো সেটা ভাবলেও তার অস্বস্তি লাগে। অভি পাথর হয়ে সিটে বসে। অরুণিমার জ্ঞান না ফেরা অবধি তার অস্বস্তি থামবে না। সে কেবল সাময়িক শান্তি চেয়েছিল। অরুণিমা কি ভাবল? সে কি ভাবল অভি বিচ্ছেদ চায়? এমনটা হলে সে ভুল ভাবছে। অভি কোনোদিনই বিচ্ছেদ চায়নি। সুচিস্মিতা কাঁধের ভ্যানিটি ব্যাগটা কাঠের বেঞ্চের উপর ফেলে খুব ক্লান্ত হয়ে বেঞ্চে বসল। বিনু নামের লোকটা একবার চোখ তুলে তাকে দেখতেই চিনে নিলেন। তার দোকানে মেয়েরা সচরাচর আসে না। আসলেও মাসে 1-2 বার। কিন্তু এই মেয়েটা প্রায়ই এখানে আসে। বিনু চায়ের লিকারের রং দেখতে দেখতে বলল, আপা চা দিব? সুচিস্মিতা মাথা তুলল। ঠান্ডা স্বরে বলল, আপাতত না। জুহাইয়ের আসুক, তারপর দিবেন। জগলুর তো আসতে দেরি হবে আপা। কেন? জানি না। কিছুক্ষণ আগেই তো গেল এখান থেকে। ওহো। মিতা আবার মাথা নামিয়ে নিল। তারপর মনের অজান্তে 2 বার হাই তুলল। আজ অফিস থেকে হাফ ডে ছুটি নিয়েছে সে। নানা কারণে আজ মেজাজ বিগড়ে আছে। ভেবেছিল এদিকে এসে জুহাইরের সাথে মিনিট 10 কথা বলে দুজন মিলে নীলক্ষেত যাবে। কিন্তু সেটা আর হলো কোথায়? জুহাইর নেই এদিকে। কোথায় যেন গিয়েছে। সুচিস্মিতা তবুও তার অপেক্ষা করে। কোনো বিরক্তি ছাড়া, কোনোরকম ললাট কুঞ্চন ছাড়া। জগলু এলো আরও 2 ঘন্টা পরে। কাঠের বেঞ্চে বসে থাকা সুচিস্মিতার অবনমিত মস্তক দেখেই আশ্চর্য হয়ে বলল, মিতা আপনি? সুচিস্মিতা মাথা তুলে একগাল হেসে বলে, আপনার অপেক্ষাই করছিলাম জুহাইর। অফিস যাননি আজকে? গিয়েছি। হাফ ডে করে চলে এসেছি। ভালো লাগছিল না আমার।
জগলু তার মুখোমুখি বেঞ্চে বসল। দুই চোখ সরু করে জানতে চাইল সমস্যা কি। অফিসে কোনো ঝামেলা? জি না। অমন কিছু না। তাহলে? এমনি। কতক্ষণ হলো এলেন? হবে 2-2.5 ঘন্টার মতো। জগলু হকচকিয়ে উঠে বলল কি 2.5 ঘন্টা? সুচিস্মিতার কণ্ঠ স্বাভাবিক। চাপা স্বরে বলল জি। 2.5 ঘন্টা? আপনি পাগল? আমায় ফোন দেননি কেন? দিতে ইচ্ছে হচ্ছিল না। আপনার অপেক্ষা করতে ভালোই লাগছিল। মিতা, এটা কোনো সুস্থ মানুষের কথা না। আমি সুস্থ মানুষ নই। সুচিস্মিতা আগের মতো করেই হাসল। আমার নম্বর তো আছেই আপনার কাছে। ফোন দিলেন না কেন? বললামই তো, ইচ্ছে হচ্ছিল না। অপেক্ষা করতে ভালো লাগছিল। অদ্ভুত। সুচিস্মিতা গালের নিচে হাত রেখে সামান্য ঝুঁকে বলল আমি নীলক্ষেত যাব। কয়েকটা পুরান বই কিনব উপন্যাসের। একা একা বইয়ের দোকানে হাঁটতে বিরক্ত লাগে। তাই কিছু সময়ের জন্য আপনাকে অপহরণ করে নিয়ে যেতে চাইছি। জুহাইর হাসে। উঠে দাঁড়িয়ে বলে আচ্ছা, চলুন তাহলে। সুচিস্মিতা বলল আগে চা খেয়ে নেই। বিনুদার বেঞ্চটা এত সময় ধরে ব্যবহার করলাম। বিনিময়ে একটু তার পকেট ভারী করার ব্যবস্থা করে দেই। চায়ের কাপে প্রথম চুমুক দিয়েই জগলু বলল আসলে হাসপাতালে আজ অনেকটা সময় লেগে গেল। সে কি হাসপাতালে কেন? বাড়ির সবাই ঠিক আছে? জি আছে। তাহলে? জগলু ঘাড় নেড়ে বলল অরুর কথা মনে আছে? সেদিন যে আপনার সাথে বসে কথা বলল? জি আছে। অরুর শরীরটা খুব খারাপ। তাকেই দেখতে গিয়েছিলাম। আয় হায়, কি বলেন, কি হলো তার? প্রচণ্ড জ্বর। জ্বরে হাত পা অবশ হয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। এরপর? এরপর হাসপাতালে আনাতে জ্বর কিছুটা কমেছে। সুচিস্মিতা উদ্গ্রীব হয়ে বলল আমি তাকে দেখতে চাই জুহাইয়ের। আপনি হাসপাতালের অ্যাড্রেস দিন। আমি গিয়ে দেখে আসব। সে কি, আপনি তো বলছিলেন নীলক্ষেত যাবেন। সেটা পরেও যাওয়া যাবে। আগে আমি অরুণিমাকে দেখতে যাব। আহারে, বাচ্চা একটা মেয়ে। শুনেই তো খারাপ লাগছে। জগলু পুরোটা চা শেষ করে উঠে দাঁড়িয়ে বলল তাহলে আমার সাথে চলুন। আমি আবার যাব? কেন? মাত্রই তো এলেন। এমনি। আমারও অকারণে হাসপাতাল যেতে ইচ্ছে করছে। সুচিস্মিতা ফিক করে হেসে দিল। পরমুহূর্তেই আবার হাসি থামিয়ে বলল আচ্ছা চলুন তাহলে। সব শুনে সুচিস্মিতা দাঁত কিরমির করে বলল ধরে দুটো চড় দিলে সব নাটক বেরিয়ে যাবে। নাটকের আর জায়গা পায় না। আমায় এখনো চেনেনি সে। জগলু তবদা খেয়ে তার কথা শুনে। তারপর এক হাত তুলে তাকে শান্ত করার জন্য বলে হয়েছে হয়েছে মিতা। এবার থামুন। আপনাকে চরমারতে হবে না। অরুই তাকে মেরে দিয়েছে। অনেক কম মেরেছে। আমি হলে দুগাল ফাটিয়ে দিতাম ধরে। কত বড় সাহস আরেকজনের বরকে নিয়ে আদিক্ষেতা দেখায়। জগলু মাথায় হাত রেখে তার কথা শুনে। সে রিকশায় আসতে আসতে মিতাকে সব খুলে বলেছে। শোনার পর থেকেই মিতা এক নাগারে সৃজনীকে গাল মন্দ করে যাচ্ছে। তার ভয়ঙ্কর গালি থেকে সৃজনীর 14 গোষ্ঠীর কেউই বাদ যাচ্ছে না। জগলু অসহায় হয়ে বলল মিতা আপনার রাগ যথার্থ। সৃজনীর দোষ শতভাগ এটাও যথার্থ। কিন্তু মিতা, সৃজনীর দিকটাও আপনাকে কল্পনা করতে হবে, অনুভব করতে হবে। কজনই বা পারে এত বছরের অনুভূতি এত সহজে মিটিয়ে দিতে? ওই তো, যারা পারে না তাদের জুতো পেটা করে লাইনে আনতে হয়। আরেক মেয়ের সংসার, আরেক মেয়ের বর। সে কেন পানি খাওয়াতে আসবে? সে কে অন্য মেয়ের বরের হাতে মলম লাগানোর? সে কি তার কামলা খাটার দায়িত্ব নিয়েছে? এত আবেগ কেন? আমার এসব অসহ্য লাগে। সে থামে। একটু পরেই আবার কটমট করে বলে পুরনো আবেগ না ছাই, তোর ভাই তোকে ভালোবাসে। তুই কেন আগ বাড়িয়ে ভালোবাসবি? এটা অনেকটা এমন হলো না যে আমি নিজেই রেললাইনের উপর গিয়ে শুয়ে আছি। তারপর ট্রেন আমার উপর দিয়ে চলে গেল আর আমি ভিকটিম সেজে বললাম আমি ট্রেনের নিচে কাটা পড়েছি। যেখানে আমি নিজেই সেধে সেধে রেললাইনের উপর গিয়ে শুয়েছি। জুহাইয়ের তার জামার হাতা টেনে ধরে অনুনয়ের স্বরে বলল হয়েছে মিতা। এবার থামুন। আপনাকে বলে তো মহা মুশকিলে পড়লাম। আপনি তখন থেকে সেটা নিয়ে পড়ে আছেন। তো পড়ে থাকবো না? সুচিস্মিতা ফুঁসতে ফুঁসতে বলল সামনে পেলে এক চড় মেরে আবেগ সব বের করে দিতাম। ঘরে বউ আছে জানা সত্ত্বেও যেই মেয়েরা অন্যের বরের দিকে নজর দেয় তাদের প্রতি আমার তীব্র অরুচি কাজ করে। আর তাছাড়া যাদের আমার পছন্দ তাদের ব্যাপারে আমি কিছুটা পক্ষপাত দুষ্ট। অরু আপনার পছন্দের? জি। অনেক বেশি। তার হাসিতে যা আছে তা আর অন্য কিছুতে নেই। আমার তার জন্য মায়া হয়। এই বিচ্ছিরি পৃথিবীটা অরুর জন্য না। জগলু হাসল। মাথা নেড়ে বলল আমারও তাই মনে হয়। ছলনা কিংবা কপটতা বোঝার জন্য যেই বিচক্ষণ মস্তিষ্কের দরকার হয় সেটা অরুর নেই। দোষটা মস্তিষ্কের না, জুহাইয়ের। সে খুব নির্মল একটা চরিত্র। প্রথম যখন তাকে আপনার বন্ধুর সাথে বাইকে দেখেছি তখনই বুঝে গেছি সে খুব মিষ্টি একটা মেয়ে। কেমন করে আপনাকে টিপ্পনি কাটল বলেই সে হালকা হাসল। জগলু বিনিময়ে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকল। অভি আপাতত এখানে নেই। বাইরে গিয়েছে কিছু ঔষধ আনার জন্য।
সব ঔষধ হাসপাতালের ফার্মেসিতে নেই। অরুণিমার ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে হাসিমুখে বললেন, মিসেস অরুণিমার জ্ঞান ফিরেছে। আপনারা চাইলে তার সাথে দেখা করতে পারবেন। নিরুপমা দরজার কাছেই ছিল। ডাক্তারের কথা শোনার পর সবার প্রথমে ভেতরে গিয়েছিল নিরুই। অরু তখন পিটপিট চোখে পুরো ঘর দেখছিল। তার আবছা আর ঝাপসা চাহনিতে সবার প্রথমে ধরা পড়ল নীরু আপার উৎকণ্ঠিত মুখ। নীরু আপা তার গালের দুপাশে হাত রেখে বললেন, অরু আমার সোনা বাচ্চা। এই যে দেখ আপা এসেছি। তুতুন এসেছে। তুই কোলে নিবি না তুতুনকে? অরুণিমা অল্প করে হাসল। শরীরের সমস্ত অস্থিসন্ধিতে তখনও তীব্র ব্যথা। সে শ্বাস টেনে টেনে মৃদু স্বরে বলল, নীরু আপা আমার মাথায় হাত বুলাও আপা। নিরুপমা খুব যত্ন করে তার মাথায় হাত ছোঁয়ায়। তারপর পর পর দুটো তার কপালে আর্দ্র চুমু খায়। অরু বলল, আপা হামাদ আসেনি বাড়িতে? এসেছে তো। উনিই তোকে হাসপাতালে নিয়ে আনলেন অরু। আমি হাসপাতালে? বলতে বলতেই অরুণিমা বড় করে চোখ খোলার চেষ্টা করে। সে পুরোপুরি হুঁশে এলো আরও আধ ঘন্টা পরে। শরীরটা তখন একটু শক্তি পেল। অরুণিমা নিজের হাতে ভর দিয়ে উঠে বসল চুপচাপ। ভালো মতো চোখ মেলতেই দেখল তার কেবিনে তার পায়ের দিকটায় একটা মেয়ে দাঁড়ানো। তাকে দেখতেই অরুর মুখে হাসি ফুটে। সে উচ্ছ্বসিত গলায় বলে, মিতা আপা তুমি? সুচিস্মিতা এগিয়ে এলো। আলতো করে তার মাথায় হাত রেখে জানতে চাইল, কেমন আছো সুইটহার্ট? এখন ভালো। অনেক ভালো। তুমি অফিস যাওনি আজ? না, ছুটি নিয়েছি হাফ ডে এর পর। অরু কেবল উপরনিচ মাথা নাড়ল। সুচিস্মিতা তার কাছাকাছি এসে বলল, এই যে মিষ্টি মেয়ে, এবার কিন্তু বরের সাথে একটা কঠিন রাগ করতে হবে। টানা 7 দিন কোনো কথা বলা যাবে না। সে কথা বললে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখতে হবে। অরুণিমা ছোট ছোট চোখে তার দিকে তাকালো। বলল, সে তো আসবেই না আমার কাছে। আসবে না মানে? সে আসবে না, তার ঘাড় আসবে। সে অবশ্যই আসবে অরু। কিন্তু তুমি তখন মুখ লটকে রাখবে। সে যেমন করে রাখত ঠিক অমন করে। বুঝেছ? জি বুঝেছি। আর যদি দেখি তুমি তার দুটো মিষ্টি কথায় গলে গিয়েছ, তবে আমি আর তোমার সাথে কথা বলবো না। অরু তপ্তশ্বাস ছাড়ল। একটু রয় সয় বলল, তুমি জানো আপা, সে কখনো আমার সাথে মিষ্টি করে কথা বলে না। আমার খুব কষ্ট লাগে। সে আসলে আমাকে একটুও পছন্দ করে না। সুচিস্মিতা চিবিয়ে চিবিয়ে বলল, এমনই হয়। ঘরে মধুর ডিব্বা ফেলে 4 রাস্তার মোড়ে পড়ে থাকা গুয়ের চারপাশে ঘুর ঘুর করতে পছন্দ করে পুরুষ জাতি। জগলু খেপে গিয়ে বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। অভি মোটেও সৃজনীর চারপাশে ঘুর ঘুর করেনি। আর না ছেলেরা অমন। হহ এসেছে ছেলেদের হয়ে গান গাইতে। অরু খিলখিলিয়ে হাসল। পেটে হাত চেপে বলল, হামাদ খুব রাগ হবে যদি শুনে যে তুমি তার নামে এই কথা বলেছ। বাপরে, তার রাগকে কত আমি ভয় পাই। এমন চিনির মতো মিষ্টি একটা মেয়েকে যে নিজের কাছ থেকে সরিয়ে বাপের বাড়ি রেখে আসতে পারে, তার রুচি নিয়ে আমি সন্দিহান। অরু আগের মতো করেই হাসল। তার জ্বর কিছুটা কমে এসেছে। আগের তুলনায় শরীরটাও ভালো লাগছে। তুতুনকে কোলে নিয়ে কিছুক্ষণ সে তার সাথে খেলা করল। অভি এসেছিল বিকেলের দিকে। সব ঔষধ জোগাড় করে। অরুণিমার জ্ঞান এসেছে শুনেই সে বড় বড় পায়ে তার কেবিনের সামনে গেল। কেবিনের দরজায় সুচিস্মিতা দাঁড়িয়েছিল। করিডোরে অভিকে দেখেই সে দরজায় এসে দাঁড়িয়েছে। ভাব এমন করল যেন অভিকে সে দেখতেই পায়নি। পেছনে থেকে একটা গম্ভীর স্বর অনুনাদিত হয়ে তার কানে ভেসে এলো, সরে দাঁড়ান। সুচিস্মিতা পেছনে ফিরে চোখ মুখ শক্ত করে বলে, না, আমি এখানেই দাঁড়াবো। কেবিনের দরজা কোনো দাঁড়ানোর জায়গা না। সরে দাঁড়ান। মিতা তবুও নড়ল না। গো ধরে বলল, আমার কেবিনের দরজায় দাঁড়াতেই ভালো লাগে। বলেই সে আগের মতো করে পথরোধ করে দাঁড়ায়। অভি থমথমে মুখে তার কর্মকাণ্ড দেখে। তারপর এক ঝাড়ায় তার হাত সরিয়ে দিয়ে তাকে মৃদু ধাক্কা দিয়ে দরজা থেকে দূরে ঠেলে দেয়। তারপর বড় বড় কদমে সামনে এগিয়ে যায়। সুচিস্মিতা তাজ্জব হয়ে তাকে দেখে। কি বেয়াদব লোক, ধাক্কা মেরে ভেতরে ঢুকে গেল, না কোনো সৌজন্য না কোনো ভদ্রতা। অরুর মতো মিষ্টি মেয়ের সাথে এই বুনো ভাল্লুকের বিয়ে দিল কে? অরুণিমা আধশোয়া হয়ে কেবিনের বেডে ঠেস দিয়ে রেখেছিল। অভি গিয়ে তার সামনে বসল। নিরুপমা আস্তে করে দরজা থেকে সরে এলো। জগলু নিজেও সুচিস্মিতাকে টানতে টানতে কেবিন থেকে বের করল। মিতা বিরক্ত হয়ে বলল, টানলেন কেন? আমি এদের কথা শুনতাম। আপনার বন্ধু যদি আর একটা কথা বলে অরুকে কষ্ট দিত, তাহলে আমি তার মাথা ফাটিয়ে দিতাম। আপনার মাথা ফাটাতে হবে না। আমার বন্ধু যথেষ্ট বুঝদার। সে ঠিক বুঝবে যে কি করতে হবে। অভি মোটা স্বরে বলল, অরুণিমা এখন কেমন আছো তুমি? অরু অন্য পাশে মুখ ঘুরিয়ে বলল, ভালো। অভি তার কপালে হাত ছোঁয়াল। অরুণিমা এক ঝাড়া মেরে তার হাত সরিয়ে মুখ ফুলিয়ে বলল, ধরবে না তুমি আমাকে? অভি হতবুদ্ধি হয়ে তাকে দেখে। কান্না করার পর তার কণ্ঠ বাচ্চাদের মতো শোনায়। এটা একটা অস্বস্তির বিষয়। অভির তখন মনে হয় তার বিয়ে হয়েছে কোনো 12-13 বছরের বাচ্চা মেয়ের সাথে। সেটা মনে হলেই তার প্রচণ্ড প্রচণ্ড অস্বস্তি হয়।
সেদিন অরুণিমা সত্যিই অভিমান করল। দুটো মিষ্টি কথাতেই আর গলে গেল না। উল্টো মুখ ভার করে অনেকটা সময় অন্যদিকে মুখ সরিয়ে রেখেছিল। অভি কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকে। আর নিজে থেকে ডাক দেয় না। এমন পরিস্থিতিতে কি করা উচিত তার জানায় নেই। একজন নারীর অভিমান গলানোর জন্য নারী সম্পর্কে পূর্বের অভিজ্ঞতা থাকতে হয়। অভির সেটা নেই। অভি তার মান ভাঙবে কেমন করে? সেই রাতটা অভি কেবিনেই ছিল। অরুণিমা 12টা নাগাদই ঘুমিয়ে কাদা হলো। শরীরে ক্লান্তি ছিল। অভি তাকে ডাকল না। শুধু দেখল ঘুমন্ত অবস্থায় তার হাতটা একটু একটু কাঁপছে। সেই হাত স্পর্শ করতে গিয়ে অভি টের পেল তার নিজেরও হাত কাঁপছে। কি আশ্চর্য! সকালে অরুণিমা একটু নড়েচড়ে উঠতেই অভি তার হাত ছেড়ে দিল। অরুণিমার চোখের পাতা কাঁপছিল। অভি ইতস্তত করে তার সামনে এসে বসল। তার কণ্ঠে প্রকম্পন। একটা ঢোক গিলে গলা ভিজিয়ে ডাকল অরুণিমা। অরুর তখন ভীষণ জ্বর। তাপমাত্রা একটু কমেছে কিন্তু সহনীয় পর্যায়ে নামেনি। তার চোখ বুজে রাখা। প্রতিটা নিঃশ্বাসে বুক উঠানামা করছিল। অভির কণ্ঠ কানে যেতেই তার দুই ঠোঁট কেঁপে উঠল। অভি দেখল মেয়েটার চোখের কার্নিশ গড়িয়ে এক ফোঁটা তরল খুব ধীরে গাল বেয়ে কান পর্যন্ত এসে পৌঁছল। সে কি কাঁদছে? কেন কাঁদছে? অভি তো তার কেউ না। কেউ হওয়ার মতো তাৎপর্যপূর্ণ কোনো ব্যবহার অভি তার সাথে করেনি। সে বরাবরই তাকে অবহেলা করেছে। সে আবার ডাকে অরুণিমা শুনছো তুমি? অরু চোখ খোলে না। নাক টানতে টানতে শুধু বলে তুমি চলে যাও। আমি আর কখনো কথা বলবো না তোমার সাথে। অভি গেল না। উল্টো তার একটা হাত স্পর্শ করল। অরুণিমা ঝাড়া মেরে সেই হাত সরিয়ে দিল। অভি গা করল না। উঠে গিয়ে তার গালের নিচে এক হাত রেখে বলল অরু শাহরুখ খানের নাকি নতুন সিনেমা বেরিয়েছে। তুমি দেখতে যাবে না? অরুণিমা এবার গিয়ে চোখ খুলল। চট করে অভির দিকে ফিরে গোল গোল চোখে প্রশ্ন করল সত্যি? সিনেমার নাম কি? তার কণ্ঠটা আজ বাচ্চাদের মতো শোনালো। মনে হলো তুতুন কথা বলছে শুয়ে শুয়ে। বহুদিন পর আজ অভি হাসল। একদম অল্প হাসি। তারপর মাথা নেড়ে বলল জানি না। আদৌ সিনেমা বেরিয়েছে নাকি সেটাও জানি না। অরু ফ্যালফ্যাল করে তার দিকে তাকায়। তারপর ভোঁতা মুখে বলে তুমি বানিয়ে বানিয়ে মিথ্যে বলছো? মিথ্যা কোথায়? ছবি বের হলেও হতে পারে। এদের তো মাসে মাসে সিনেমা বের হয়। অভি আস্তে করে তার একটা হাত মুঠোয় নিল। অরু চট করে সেই হাত সরিয়ে নিয়ে অন্য পাশে ফিরে বলল তুমি ধরবে না আমায়। কথাও বলবে না আমার সাথে। আমি রাগ হয়েছি। আর কখনো কথা বলবো না তোমার সাথে। অভি উত্তর দেয় না। নির্বিকার হয়ে বসে অরুণিমার মুখের দিকে তাকায়। সে মুখটা বালিশের সাথে চেপে ধরেছে। একটু পরেও যখন অভির দিক থেকে কোনো শব্দ এলো না তখন অরু মুখের সামনে থেকে বালিশ সরিয়ে তার দিকে তাকালো। মৃদু ধমকের সুরে বলল যাও তুমি। কোথায় যাব? তোমার বাড়িতে যাও। অভি গলা খাকারি দিয়ে বলল আমার কোনো বাড়ি নাই। আপনা আপনি কপাল কুঁচকে এলো অরুণিমার। তোত্তাছোড়া চোখ করে বলল শিকদার বাড়ি তোমার বাড়ি না? হুম। তাহলে? বাড়ি আমার। কিন্তু ঘর তো নেই। অরু ঠোঁট উল্টে বলল তুমি তাহলে কোথায় থাকো? অভি গম্ভীর মুখ করে বলল আমি থাকি অরুণিমার ঘরে। অরুণিমা ভ্রুকুটি করে। আমার ঘর? হুম। তুমিই তো দেয়ালে পেন্সিল দিয়ে লিখেছ অরুণিমা এস হোম। অভি বড় দায়সারা হয়ে কথাটা বলল। কিন্তু অরুণিমা হাঁ হয়ে তার কথা শুনল। তারপরই ফিক করে হেসে দিল। হাসিখুশি মুখটা বালিশের সাথে চেপে ধরে সে কিছুক্ষণ লজ্জা পেল। তারপর হাত পা ছুড়ে বলল তুমি ইচ্ছে করে আমায় হাসানোর জন্য এসব বলছো। যাও তুমি এখান থেকে। ভাল লাগে না? অভিও জেদ করল। পুনরায় অরুণিমার হাত ধরে বলল না। আমি যাব না। তুমি আগে সুস্থ হয়ে আমার সাথে বাড়ি ফিরবে। তারপর দেয়ালের লিখাটা সংশোধন করে লিখবে অভি এবং অরুণিমা এস হাউস। তারপর আমি যাবে। এর আগে না। নিরুপমা একবার আগাগোড়া মেয়েটিকে দেখল। তার শরীরের পোশাক তার বচনভঙ্গি তার হাঁটার ধরন তার কণ্ঠে থাকা আত্মবিশ্বাস সব। তাকে দেখেই নিরুপমার একদম অন্যরকম অনুভূত হলো। মেয়েরা এমনও হয়? এত প্রাণবন্ত এত হাস্যোজ্জ্বল। মেয়েটির নাম সুচিস্মিতা। একদম চমৎকার আর অন্যরকম একটি নাম। সে তার নামের মান রেখেছে। সে নিজেও হয়েছে চমৎকার আর অন্যরকম। সুচিস্মিতা চারপাশে ছড়িয়ে থাকা 8-10টা মেয়ে থেকে ভীষণ আলাদা। চিন্তাধারার দিক দিয়েও আবার আচার আচরণের দিক দিয়েও। তার পরনে একটা চেক প্রিন্টের শার্ট। সেটার উচ্চতা হাঁটু থেকে সামান্য উঁচুতে। সাথে পরেছে গ্যাবার্ডিনের একটা প্যান্ট। পায়ে এক জোড়া শু শক্ত করে ফিতা বেঁধে রেখেছে। গলায় অবশ্য একটা ওড়নাও আছে। চুলগুলো বেনি বাঁধা। তার হাত ঘড়ির ডায়ালটা ভীষণ সুন্দর। নীরুর চোখ কয়েকবার সেটার উপর আটকেছিল। সুচিস্মিতা তাকে দেখতেই তার কাছে এগিয়ে গেল। একটা হাত তার থুতনিতে রেখে বলল তোমার নাম নিরুপমা তাই না? নীরু উপর নিচ মাথা নাড়ে। ধিমি স্বরে জিজ্ঞেস করে অরু বলল তাই না? হুম। তোমার ছেলেকে আনোনি কেন আজ? ঘুম থেকে উঠেনি আজ। ঘুম ভেঙে নিয়ে আসলে খুব কান্না করত। তাই মায়ের কাছে রেখে এসেছি। বাহ বেশ করেছ।
সুচিস্মিতা নিজ থেকেই জানতে চাইল তোমার বয়স কত নিরুপমা? 23। বাহ, তাহলে তো তুমি আমার চেয়েও ছোট হলে। নীরু প্রশ্নাত্মক চোখে তার দিকে তাকায়। সে অরু হলে এতক্ষণে ঠাস করে মিতার কাছে একটা প্রশ্ন করে ফেলত। কিন্তু যেহেতু সে অরু না আর মানুষের জীবন নিয়ে অবান্তর প্রশ্ন তার পছন্দ না, তাই নিরুপমা মৌন থাকল। সুচিস্মিতা নিজ থেকেই বলল আমার বয়স 26। বিয়ে শাদি করিনি এখনো। নিরুপমা জবাবে শুধু স্মিত হাসে। একটু কেশে নিয়ে বলে আপনার বাড়ির মানুষ খুব ভালো মিতা আপা। মিতা তাকে থামালো। হুঁশিয়ারি দিয়ে বলল এই কথা ভুলেও বলবে না। আমার বাড়ির মানুষ একদমই ভালো না। নিরুপমা অবাক হলো। কেন? আমার আসলে কোনো বাড়ি নাই রে নীরু। মা বাবা সেই কবেই সেপারেশনে চলে গেছে। আমি তারপর যাযাবরের মতো বড় হয়েছি। পরিবার কি সেটা আমি একদমই জানি না। নিরুপমা মলিন মুখে বলল মাফ করবেন আপা। বুঝতে পারিনি। সে কি আমি কেন মাফ করব? তুমি এত ভীতু কেন বলো তো? নিরুপমা জবাব দেয় না। সুচিস্মিতা তার আগাগোড়া পরখ করে। গাঢ় গলায় বলে তুমি খুব মিষ্টি একটা মেয়ে নীরু। তুমি ভীষণ স্নিগ্ধ। তোমাকে দেখলেই আমার শান্তি লাগে। তোমরা দুই বোন হচ্ছ দুটো ফুল। নীরু লাজুক হাসল। মাথা নামিয়ে বলল আর আপনি হচ্ছেন হাঁড়িভর্তি খেজুরের গুড়। এত্ত এত্ত মিষ্টি। সুচিস্মিতা আচমকাই বলল তুমি কি আর পড়াশোনা করছো না নীরু? নিরুপমা দুই দিকে মাথা নাড়ে। কোনোরকম প্রতিক্রিয়া না দেখিয়ে বলে না আপা আর করছি না। কেন? আসল সত্যটা নিরুপমা গোপন করে রাখল। মুখে বলল তুতুন খুব ছোট তো। তাই। সুচিস্মিতা মাথা নাড়ে। তারপরই গম্ভীর হয়ে বলে পড়াশোনা চালিয়ে যাবে নিরুপমা। কখনো পড়াশোনা বন্ধ করবে না। আমাদের মেয়েদের জীবনটা খুব আলাদা জানো? আমরা ভাবি আমাদের সব আছে। কিন্তু দিন শেষে আমাদের কিছুই থাকে না। আমাদের কোনো নিজের বাড়ি নেই নীরু। জন্মের পর বাবার বাড়ি, মাঝ বয়সে স্বামীর বাড়ি আর বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি। আমি ভেবেছি আমি একটা বাড়ি বানাবো। সেটা হবে আমার বাড়ি। আমি মেয়েদের স্বাবলম্বী হওয়াকে প্রচণ্ড উৎসাহিত করি। আমার চোখের সামনে যখন কোনো মেয়ে তার প্রতিকূলতা কাটিয়ে বুক চিতিয়ে সমাজের সামনে দাঁড়ায় তখন আমার খুব গর্ব হয়। নিরুপমা মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শোনে। তার বচনভঙ্গি চমৎকার। সে যখন কথা বলে তখন যেন তার চোখ দুটোও কথা বলে। কত সুন্দর সে চোখের ভাষা। সুচিস্মিতা একটু থেমে বলল পড়াশোনা আমাদের একটা বেসিক নিড নিরুপমা। দেখবে যখন তুমি ধীরে ধীরে উপার্জন করা শুরু করেছ তখন সমাজে তোমার গ্রহণযোগ্যতা বাড়বে। আমাদের গ্রহণযোগ্য বাড়ে টাকায়। যার টাকা আছে তার কথার মূল্য, যার টাকা নেই তার কথার মূল্যের চেয়ে অনেক বেশি। আমাদের দেশে ব্যক্তিত্ব মাপা হয় পকেটের ওজন দিয়ে। যখন তোমার পকেট গরম হবে তখন আর এসব মেয়ে মানুষ, রক্ষণশীল পরিবার, সমাজের কটূক্তি কোনো কিছুই তোমাকে গুটিয়ে দিতে পারবে না। আসলে আমি বেশ কিছু সময় এনজিওতে কাজ করেছি তো। তাই আমি খুব দ্রুত মানুষ চিনে যাই। আমার কেন যে মনে হলো তোমার এই কথাগুলো শোনা প্রয়োজন। তাই শোনালাম। তুমি রাগ হওনি তো? নিরুপমা ভেজা চোখে হাসে। তারপর দ্রুত চোখ মুছে কৃতজ্ঞতার স্বরে বলে না আপা। একটুও রাগ হয়নি। আমার সত্যি এই কথাগুলো শোনার খুব প্রয়োজন ছিল। সে আটসাট হয়ে দাঁড়িয়ে থাকে। মিতা হাসিমুখে বলল তুমি চাইলে আমায় জড়িয়ে ধরতে পারো নিরুপমা। আমার কিন্তু শুচিবায়ু নেই। কয়েক মুহূর্তের ব্যবধান। তারপরই নিরুপমা সাগরের উত্তাল ঢেউয়ের মতো প্রবল বেগে তার প্রশস্ত বক্ষে আছড়ে পড়ল। সুচিস্মিতা গভীর মমতায় তাকে আগলে ধরে। তার মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলে মন খারাপ করতে নেই নীরু। জীবন কাউকে রিক্ত রাখে না। প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। আমি প্রার্থনা করি তোমার জীবনটা যেন খুব সুন্দর হয়। একেবারে স্বপ্নের মতোই সুন্দর। নিরুপমা সেদিন সত্যি সত্যি সামান্য কেঁদেছিল। কতকাল পর কেউ তাকে জড়িয়ে ধরল, কতটা সময় পর কেউ তার মাথায় হাত রেখেছিল, কতদিন পর কেউ নিরুপমার ভেতরে থাকা কষ্টগুলো দেখার চেষ্টা করল। কতগুলো দিন হয়ে গেল নীরু কাউকে জড়িয়ে ধরেনি। এই সহানুভূতি, এই পাশে থাকা, এই একটুখানি উৎসার মূল্য কতখানি সেটা শুধু নিরুপমাই জানে। নিরুপমা সেদিন বদ্ধপরিকর হল। পড়াশোনাটা সে আবার শুরু করবেই। সেই রাতে নিরুপমার ফোনে আবারও অপরিচিত নম্বরের কল এলো। সেই নম্বর দেখেই নীরু ঢোক গিলে। প্রথমে রিসিভ করেনি। কিন্তু তৃতীয়বার রিং হতেই ভয়ে ভয়ে সেটা তুলল। তারপর আস্তে করে কানের সাথে চেপে ধরল। আসসালামু আলাইকুম। কে? অন্য পাশ নীরব। অবিকল সেদিনের মতোই। শব্দ বলতে নিরুপমা শুধু ঝিঝি পোকার ডাকি শুনতে পেল। তার মনে হলো অপর পাশে থাকা ব্যক্তি কোনো উঁচু অবলম্বনের উপর দাঁড়িয়ে আছে। কে হতে পারে সে? নিরুপমা অধৈর্য হয়ে শুধায় দয়া করে বলুন আপনি কে? আমার খুব ভয় হয়। আপনার পরিচয় দিন। মুঠোফোনের অপর প্রান্তের মানুষটা যেন নীরব থাকার প্রতিযোগিতায় নেমেছে। সে কোনোরকম কথা বলল না। নিরুপমা কাপা স্বরে বলল তানজিলা? মেহেক? সানা? টুট টুট শব্দে ফোনটা কেটে গেল।
নিরুপমার আজও মনে হলো মুঠোফোন ধরে থাকা ব্যক্তিটার আগে পড়ে তার কল কেটেছে। কিন্তু কেন? নিরুপমা তাকে রাগানোর মতো কি করেছে? উল্টো সে নিজেই তো তাকে ফোন দিয়ে চুপ করে বসে থাকে। সে হিসেবে রাগ করার কথা নিরুর, কিন্তু রাগ করছে ওই মানুষটা। নিরুপমা একবার ফোনের স্ক্রিন দেখে তারপরই অন্যমনস্ক হয়ে বলে, কি অদ্ভুত মানুষ। এহতেশাম আর আশিক যখন ক্যাম্পে ফিরল তখন বিকেল ঘনিয়ে এসেছে। ক্যাম্পের ভেতরে জিপ গাড়িটা ঢোকা মাত্র এহতেশাম কপাল কুঁচকাল। তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকানোর পর আশিক নিজেও কপাল কুঁচকায়। ক্যাম্পের এখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রান্নাঘরের হাঁড়ি খুন্তি সবকিছু পাহাড়ের সবুজ ঘাসের উপর এখানে সেখানে ছড়ানো। এহতেশাম এই দৃশ্য দেখেই অস্থির হয়ে উঠল। সবার আগে মন্দ চিন্তাই তার মাথায় এলো। ক্যাম্পে কিছু হয়নি তো? সে তাড়াতাড়ি গাড়ি থামিয়ে এক লাফে সেখান থেকে নেমে এলো। যেতে যেতে তার উৎকণ্ঠা আরও বাড়ল। সামনের একটা তাঁবুর একপাশ বিধ্বস্ত হয়ে ধসে পড়েছে। শুধু রান্নাঘরের জিনিসপত্র না, যেতে যেতে এহতেশাম ঘাসের উপর আরও অনেক টুকিটাকি জিনিস দেখতে পেল। কি অদ্ভুত, এসব কে করেছে? এই অল্প সময়ের ভেতর ক্যাম্পে কি ঘটল? তৈমুর যে একবারও তাকে ফোন করে কিছু জানায়নি। সে তাড়াহুড়ো করে তৈমুরের তাঁবুতে যায়। তার পিছু পিছু আশিকও ব্যস্ত পায় তাঁবুর ভেতর প্রবেশ করল। তারপর দুজনই বড় বড় চোখে সামনে তাকালো। তাঁবুর ভেতরে এসেই এহতেশাম হোঁচট খেল। কিছুটা অবাক হয়ে আবিষ্কার করল তার 7 ক্যাডেট তাঁবুর ভেতর লাইন করে পাশাপাশি দাঁড়ানো। তাদের মুখটা অমাবস্যার রাতে মতোই আঁধার হয়ে আছে। হাত দুটো আড়াআড়ি করে পেছনে রাখা। মুখ কাচুমাচু করে তারা চুরির আসামির মতো নিরীহ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এহতেশাম অবাক হয়ে বলল, এসব কি? তোমরা এভাবে দাঁড়ানো কেন? আর বাইরে এমন জিনিসপত্র পড়ে আছে কেন? কি হয়েছে? তৈমুর তার কথা শুনেই পেছনে ফিরল। এহতেশাম ঠিক সেই মুহূর্তে খেয়াল করল তৈমুরের হাতে একটা বেত। তৈমুর তাকে দেখতেই রাগত স্বরে বলল, স্যার, এরা সব কয়টা গাধা। সত্যি বলছি স্যার, এদের দিয়ে কিছু হবে না। বলেই সে রাগে আরও কিছুটা সময় গজগজ করল। তার কণ্ঠে স্পষ্ট বিরক্তি, সাথে আকাশ ছুঁয়ে নেওয়ার মতো সুবিশাল রাগ। এহতেশাম চোখ তুলল। একেবারে ঠান্ডা গলায় বলল, আগে বলো হয়েছে কি? স্যার, আমি পুরো পাহাড়ে টহল দিচ্ছিলাম, সাথে একটু হাঁটাহাঁটি করছিলাম। মেজর আবিদ সকালের নাস্তা করছিলেন তাঁবুতে বসে। আচমকাই শুনি ছুটোছুটি আর চিৎকার চেঁচামেচির শব্দ। আমি তো ভয়ে সব কিছু ফেলে সেখানে ছুটে গেলাম। পাহাড়ের মাথা থেকে তাঁবু পর্যন্ত যেতে কতটা সময় খরচা হয় ভাবুন। আবিদ স্যারও অর্ধেক খাওয়া রেখেই ছুটে এলেন। এসে কি দেখি জানেন স্যার? এহতেশাম ভ্রু কুঁচকে বলে, কি? এসে দেখি এই 7টা গর্দভ আমাদের নতুন মেসকুককে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। এহতেশাম বিষম খেল। অদ্ভুত, এরা এমনটা করবে কেন? আর কি বলবো স্যার, নতুন নতুন লোকটা এলো এদিকে, তাও আবার সেই চট্টগ্রাম থেকে। আহাদ স্যারই তাকে পাঠালেন। আর এরা তাকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ালো। পুরো রান্নাঘরের সবকিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। দৌড়াদৌড়ি করতে গিয়ে ইয়াকুব তার টেন্টের একপাশ খসিয়ে দিয়েছে। এহতেশাম তাজ্জব হয়ে বলল, এরা কি পাগল? সেটাই তো আমারও প্রশ্ন স্যার, এরা কি পাগল? এহতেশাম আর তৈমুরের দিকে তাকালো না। সে তাকালো তার 7 ক্যাডেটের দিকে, যারা অপরাধীর মতো মুখ করে মাথা নামিয়ে রেখেছিল। এহতেশাম তাদের কাছাকাছি এগিয়ে গেলেন। ভরাট পুরুষালী গলায় জানতে চাইলেন, কি? এই কাজ কেন করেছো তোমরা? ক্যাম্পে এসব নিষিদ্ধ, তোমরা জানো না? 7 জনের কেউই জবাব দিল না। তারা সেই আগের মতো করেই মাথা নামিয়ে দাঁড়িয়েছিল। এহতেশাম কণ্ঠস্বর আরও বেশি শীতল করে বললেন, কি হলো? কেউ তো বলো। মাহিম? জি স্যার। তুমি বলো। মাহিম মুখটাকে এইটুকু করে বলল, স্যার, আমরা তখন পুশ আপ করছিলাম। সকাল 10টা-11টার দিকে। তখন অয়ন দেখল সিভিল ড্রেসে কেউ একজন ক্যাম্পে হাঁটাহাঁটি করছে। মাথায় একটা ক্যাপ। মুখটাও ভালো করে দেখা যাচ্ছিল না। তাকে দেখতে কেমন যেন অন্যরকম মনে হচ্ছিল। সে ডেকে নিয়ে আমাদেরও সেটা দেখালো। আমরা তার পোশাক দেখে ভেবেছি সে কোনো সিভিলিয়ান কিংবা স্পাই, অথবা এখানে এসেছে আমাদের ক্ষতি করতে। আমরা তখন তাকে ধরার জন্য ছুটে যাই। মাহিম বলতে বলতে হাঁপিয়ে গেল। এহতেশাম স্থির চোখে তাদের সবার দিকে চেয়ে থাকল। মনে হচ্ছে কান গরম হয়ে সেখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। বাকি কথা শেষ করল জিতু। মাথা নামিয়ে অতিমাত্রায় চাপা স্বরে বলল, আমরা যখন দলে দলে তাকে ধাওয়া করছিলাম তখন সেও ভয় পেয়ে উল্টো দিকে ছুট দিল। আমরা নিশ্চিত হলাম যে সে আসলেই গুপ্তচর, নয়তো এমন করে ছুটবে কেন? পরে তাকে বাগে পেতে বেশ কষ্ট হলো। তাকে ধাওয়া করতে গিয়ে ইয়াকুবের টেন্টের একপাশ বোচা হয়ে গেছে। আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না তাৎক্ষণিক, তাই আমরা রান্নাঘর থেকে যা কিছু হাতের কাছে পেয়েছি সব তার দিকে ছুঁড়ে মেরেছি। তারপর গিয়ে তাকে ধরতে পারলাম। কিন্তু এরপর জানলাম সে আমাদের নতুন মিলিটারি কুক। জানলে এই কাজ কখনোই করতাম না। কিন্তু বিশ্বাস করেন স্যার, তাকে দেখতে আসলেই অস্বাভাবিক লাগছিল। অয়ন বলল, আমরা পরে উনার কাছে মাফ চেয়েছি।
উনিও আমাদের মাফ করেছেন স্যার, বলে সে আবার মাথা নামালো। তৈমুর দাঁতে দাঁত চেপে বলল, মাফ চেয়ে উদ্ধার করেছে আমাকে। আধ ঘন্টায় পুরো ক্যাম্প মাথায় তুলেছে যত সব গর্দভের দল। আশিক দুই দিকে মাথা নেড়ে ফিক করে হেসে উঠল। বলল, তোমরা দেখছি সত্যিই গরু। তো কি, এদের দিয়ে কিছুই হবে না। এরা মিশনে গিয়ে আসল শত্রুকে না মেরে নিজের পক্ষের গুপ্তচরকেই মেরে বসে থাকবে দেখো। তৈমুর ঝাঝালো কণ্ঠে কথাটা বলল। এহতেশাম প্রায় সাথে সাথে পেছনে ফিরল। তার চোখের মনি স্থির। তৈমুরের কথার প্রেক্ষিতে যেই স্পষ্ট রাগ তার মুখে প্রতীয়মান হওয়ার কথা ছিল সেটা হলো না। বরং তার কপালের রগগুলো শিথিল হয়ে তাকে আগের মতোই ভাবলেশহীন করে রাখল। তাকে আজ নির্বিকারই দেখালো, সাথে আবার কিছুটা বিরক্ত। এহতেশাম পুরো স্বরে বলল, ক্যাপ্টেন তৈমুর, আপনাকে শুধু একদিনের জন্য তাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা ভবিষ্যতে কি করবে, আদৌ কিছু করতে পারবে নাকি, সেই ভবিষ্যৎবাণী আমি আপনাকে করতে বলিনি। আপনার এত দূর ভাবার কোনো প্রয়োজন নাই। তৈমুর থতমত খেয়ে গেলেন। তাড়াহুড়ো করে বললেন, না না স্যার, আমি সেভাবে বলিনি। আসলে স্যার রাগ হচ্ছিল তো, তাই উল্টোপাল্টা বলে ফেলেছি। আপনি দয়া করে কিছু মনে করবেন না প্লিজ। এহতেশাম দারাজ গলায় বলল, ইটস ওকে। তারপর পেছনে ফিরে কটমট চোখে সাতজনের দিকে তাকালো। চোয়াল শক্ত করে বলল, এখনই এখান থেকে বেরিয়ে আরো 250 পুশ আপ দিবে। আশিক দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনবে। একটাও যদি ফাঁকি দিয়েছ কেউ, তাহলে আবার শুরু থেকে শুরু হবে সব। 7 জন মাথা নাড়িয়ে রেলগাড়ির বগিত মতোই লাইন করে বেরিয়ে গেল। আশিক আরেক দফা হাসল। তারপর সে নিজেও তাদের সাথে সাথে তাঁবু থেকে বেরিয়ে গেল। 7 জনের 250 পুশ আপ শেষ করতে আরও অনেকটা সময় লাগল। এর মাঝে এহতেশাম স্যারের রামধমক তো ছিলই। সারাদিনের অগণিত ধমক, ছুটোছুটি, চিৎকার চেঁচামেচি আর পানিশমেন্টের ভারে ক্লান্ত হয়ে যাওয়া ক্যাডেটরা কোনোরকমে রাতের খাবার খেয়েই ভঙ্গুর পায় তাদের তাঁবুর দিকে ছুটল। ছুটির দিনেও যে এত ভোগান্তি ভুগতে হবে সেটা তারা আজ ঘুম থেকে উঠার আগেও টের পায়নি। এহতেশাম সেদিন রাতে আনুমানিক 1টার দিকে আবারও সেই নম্বরটিতে ফোন দিয়েছিল। সে ছিল পাহাড়ের শেষ মাথায়। পাশে 2 জন ফৌজি বন্দুক হাতে টহল দিচ্ছিল। এহতেশাম শটান হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে একটি মিষ্টি মেয়েলি কণ্ঠের, যা ফোনের অপর প্রান্ত থেকে ছুটে এসে এহতেশামের সমস্ত শরীরে প্রশান্তির ছোঁয়া এনে দিবে। যেই কণ্ঠে এহতেশাম শুধু স্নিগ্ধতাই খুঁজে পায়, এর বেশি কিছু না। বরাবরের মতোই ফোনটা রিসিভ হলো। অন্য পাশের মেয়েলি স্বরটা রিংরিঙে গলায় সালাম দিল। এহতেশাম সেই সালামের জবাব দিল মনে মনে নিঃশব্দে। তারপর তার কণ্ঠে একবার নিজের নাম শোনার জন্য মেজর মুস্তাফার চিত্ত ব্যাকুল হয়ে। সে প্রবল আগ্রহে অপেক্ষা করে মেয়েটার কণ্ঠে নিজের নাম শোনার। অথচ মেয়েটা তাকে চিনতে পারে না। সে তার সব বান্ধবীর কথা স্মরণ করে, কিন্তু তার পত্রমিত্রর নাম একটি বারের জন্যও মুখে নেয় না। তার এই ভুলোমনা আচরণ 33 ছুঁয়ে ফেলা শক্তপোক্ত গড়নের লোকটার মনে আঘাত করল। সে চট করে ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর হনহনিয়ে সে তার তাঁবুর ভেতরে হেঁটে গেল। নীলা আজকাল তাকে একদমই স্মরণ করে না। নীলার তার কথা মনেই পড়ে না। না সে তাকে চিঠি পাঠায়, আর না সে তার উপস্থিতি টের পায়। নীলারা সবসময় এমন হয় কেন? অরুণিমার অভিমানের আজ 2য় দিন। যদিও এতবার কথা বলার পর অভিমান টিকে আছে নাকি সেটা একটা ভাবনার বিষয়। মিতা বলেছিল সে যেন মন খারাপ করে 7 দিন অভির সাথে কথা না বলে। অরুণিমাও অক্ষরে অক্ষরে সেটা পালন করতে চেয়েছে। কিন্তু সমস্যা হলো হামাদ সামনে এসে তাকে কিছু জিজ্ঞেস করলে সে চুপ করে থাকতে পারে না। হামাদের সাথে কথা বলতে তার ভালো লাগে। তার কাঁধে মাথা রেখে তার সারা শরীর ঘেঁষে বসে থাকতে অরুণিমার আনন্দ হয়। সে সামনে এসে বসলে অরু আর তাকে অবহেলা করতে পারে না। মন খারাপ, অবহেলা, এড়িয়ে যাওয়া, এই শব্দগুলো তো অরুণিমার অভিধানে কখনো ছিল না। তবুও সে আজকাল মুখ ফুলিয়ে রাখে। কিছুক্ষণ কথা বলার পর যখন তার মনে পড়ে যে হামাদের সাথে তার কথা বলা বারণ, তখন অরুণিমা চট করে অন্য দিকে মুখ ঘুরিয়ে ফেলে। অথচ ভেতরটা আনচান করে ভীষণ। হামাদের কাঁধের কাছটায় কতদিন নাক ঘষা হয় না, কতদিন অরু তাকে ধরে শান্তিতে ঘুমায় না। অরুণিমাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল পরশুদিন। তারপর অভি সোজা তাকে এই বাড়িতে নিয়ে এসেছে। আসার পর হৃদি আর সৃজনী তার ঘরে এসেছিল। জাহানারাও স্টিকে ভর দিয়ে একদিন তার ঘরে এসেছিলেন। অরুণিমা তাদের সাথে খুব অল্প অল্প করে কথা বলেছে। সৃজনীর সাথে একেবারেই অল্প। যাকে একবার অপছন্দ হয়ে যায় তাকে অনেক চেষ্টার পরেও আর ভালো লাগে না। সৃজনীকে নিয়েও অরুণিমার ভেতর এমন কিছুই হয়েছিল বোধ হয়। সে বাড়ি আসার পর সৃজনী তার সাথে খুব ভালো ব্যবহার করল। এমনকি অভির সাথে খুব একটা কথাও বলল না। কিন্তু তা সত্ত্বেও অরুণিমা তার সাথে আগের মতো সহজ হতে পারল না। অরুণিমার মনে হয় এই জীবনেও সে কোনোদিন তার সাথে আগের মতো হতে পারবে না। তাদের মাঝে ওই কিন্তুর দেয়ালটা চিরকালই থেকে যাবে। অভির সাথে যে অরু কিছুতেই কথা না বলে থাকতে পারে না, তার পুরো দায় কিন্তু অরুর না। এতে দোষ অভিরও আছে।
উল্টো অরুণিমার চেয়ে বেশি দোষ তারই আছে। তারা যেদিন বাড়ি ফিরল সেদিনের কথাই ধরা যাক। অরুণিমা গাল ফুলিয়ে বালিশে শুয়েছিল। তার দুই চোখ জোর করে বুজে রাখা। অভি ঘরে পা রাখতেই সে আরো বেশি করে মুখটা খিচে নিল। অভি শুরুতেই তাকে কিছু বলল না। সে সোজা গোসলে গেল। তারপর বেরিয়ে এসে চুল মুছতে মুছতে তির্যক চোখে একবার তার দিকে তাকালো। অরুণিমা অল্প করে চোখ খুলে তার কার্যকলাপ দেখে। অভি ঘরে এসেছিল রাত 10টা নাগাদ, হাতে খাবারের প্লেট নিয়ে। এসেই তার চিরায়ত গম্ভীর কণ্ঠস্বরে ডেকে উঠল, অরুণিমা উঠে বসো। অরু আস্তে করে মুখের সামনে থেকে চাদর সরায়। আমাদের হাতে খাবারের প্লেট। সে কি অরুকে খাওয়াতে এলো? তার হাতে প্লেটটা দেখেই অরুণিমার খিদে আরো বেড়ে গেল। সেই যে একবার অভি তাকে খাইয়ে দিয়েছিল হাতে মেহেদি থাকার কারণে, তারপর আর কখনো সে তাকে খাইয়ে দেয়নি। অভি তার কাছাকাছি বসে বলল, উঠো, ভাত খেয়ে তারপর আবার শুয়ে থেকো। অরুণিমা পুনরায় মুখে চাদর টেনে বলল, না, আমি খাবো না, তুমি খাও। অভি চোখ গরম করে তার দিকে তাকালো। কণ্ঠে কিছুটা বিরক্তভাব ফুটিয়ে বলল, অরুণিমা এত কাহিনী করছো কেন? উঠে খেতে বসো না। না, তোমার সাথে কথা বলি না। আমার সাথে কথা বলতে বলি নাই। বলেছি খেতে। খেতে হলে যে আমার সাথে কথা বলতে হবে এমন তো কোনো কথা নেই। অরু বাঁকা চোখে তার দিকে তাকালো। তারপর আবার অন্য দিকে ফিরে বলল, আমি কথা না বলে খেতে পারি না। তাহলে খেতে খেতে কথা বলো। তারপর আবার রাগ করবে। এটা হয় না। এটা বাচ্চারা করে। অভি ঘন ঘন দুটো শ্বাস ছাড়ে। খুবই গম্ভীর স্বরে বলে, অরুণিমা গত 2 দিন যাবত আমি কিছু খাচ্ছি না। তুমি এমন করলে আজও আমাকে না খেয়ে থাকতে হবে। তুমি কি চাইছো আমি না খেয়ে থাকি? অরুণিমা তার দিকে ফিরল। চোখ পাকিয়ে বলল, তুমি কাল সিগারেট খেয়েছ। আমি দেখেছি। সিগারেটে ক্ষুধা মেটে না। তবে খাও কেন? জ্বালা মেটাতে। অরুণিমা চোখ গোল করে বলল, বাপরে, যত বড় মুখ না অত বড় কথা। অভি ভাত মেখে বলল, এবার হা করো অরুণিমা। মাথা ঘুরছে আমার। একটু খেয়ে ঘুমাবো। তুমি আর আমি একসাথে খাবো? হুম। এতবার প্লেট আনার কি দরকার? কেন? তোমার সূচিবায়ু আছে নাকি? অভি তোত্তাছোড়া চোখ করে তার দিকে তাকালো। অরুণিমা হাসি মুখে বলল, না, আমার এসব নেই। ভালো। হামাদ ও হামাদ। কি? তুমি আমায় আরেক জোড়া নুপুর কিনে দিবে? অভি বলল, আচ্ছা দিব। হামাদ, হুম। আবার একটা সিনেমা দেখাবে? এবার কিন্তু রোমান্টিক সিনেমা। অভি ক্লান্ত শ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। অরুণিমার মান ভেঙে গেল এক নিমিষেই। সে দ্রুত অভির গা ঘেঁষে বলল, আচ্ছা, এখন খাইয়ে দাও। রাতে হাফসা আর সৃজনী তাদের ঘরে এসেছিল। হাফসা এসেই খাটে বসে বললেন, অরুণিমা কি হলো গো তোমার? এত অসুস্থ হলে কেমন করে? তিনি হাত বাড়িয়ে তার কপালের তাপমাত্রা মাপলেন। তারপর বললেন, একটু কমেছে মনে হয়। হ্যাঁ রে অভি, এত সুন্দর একটা বউ পেয়েছিস। সারাদিন এমন অবহেলা করিস কেন? অভি শার্টের কলার টেনে বারান্দায় চলে গেল। এই কথা শুনতে শুনতে সে বিরক্ত। তাদের ভাষ্যমতে অভির উচিত সারাক্ষণ তার বউয়ের সাথে সাথে ঘোরা। সারাক্ষণ তার আশেপাশে থাকা। এই কাজ অভির দ্বারা করা সম্ভব না। সে বড়জোর 2-1বার ডেকে অরুণিমার খোঁজ রাখতে পারে। কিন্তু সারাক্ষণ অরু অরু করে মুখে ফেলা তোলা আর যাই হোক তার পক্ষে করা সম্ভব না। হাফসা বললেন, অভি, সৃজনীর পায়ের অবস্থা দেখেছিস? অভি গম্ভীর মুখে বলল, হুম, দেখেছি। কাল রাতে আবার রত আসছিল। কি যে কষ্ট পাচ্ছে মেয়েটা। অভি তাকালো তার দিকে। এক হাতে মাথার চুল ঠিক করতে করতে বলল, সৃজন আপা খেয়েছিস? সৃজনী হাফসার গা ঘেঁষে মিনমিনে গলায় বলল, না। দিদানের ঘরে প্লাস্টিকের বক্সে রাখা আছে। যা গিয়ে খেয়ে নে। পরে খাবো। অভি বিরক্ত হয়ে বলল, পরে খাওয়ার জন্য তো এখন বলিনি। যা গিয়ে খা। ব্যথা নিয়ে ঘুরতে ভালো লাগে নাকি? অরুণিমা তাদের কথা শোনে। তার 2 চোখ হঠাৎই কেমন মলিন আর নিষ্প্রাণ হয়ে উঠল। অভি আবার সৃজনীর সাথে কথা বলছে। সে কেন সৃজনীর সাথে কথা বলে? কেন তাকে বারবার সৃজু বলে ডাকে? অরুণিমাকে তো কোনোদিন আদর করে অরু বলে ডাকেনি। সৃজনীর পা যদি শরীর থেকে আলাদাও হয়ে যায় তবে তার কি? হাফসা আর সৃজনী ঘর থেকে চলে যেতেই অরুণিমা মুখ খিচে বলল, সারাদিন তুমি সৃজু সৃজু করো। থাকো তুমি তোমার সৃজুকে নিয়ে। অভি হতবুদ্ধি হয়ে তার দিকে তাকায়। এখন আবার কি ভুল করল সে? সে কতক্ষণ গোল গোল চোখে তার দিকে দেখে শেষে তিরিক্ষি মেজাজে বলল, তোমাদের মেয়েদের সমস্যা কি? সব কিছুতে এত প্যাচ ধরো কেন? চলবে।